গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কিছুক্ষণ। থানার ভেতর পুলিশ সুপার আর দুজন হাবিলদার ছাড়া আর কেউ নেই। তারাও চলে যেত, নেহাত বৃষ্টির জন্য আটকে গেছে। মোবাইলে একটা হিন্দি গান চালিয়ে আপন মনে মাথা নাড়াচ্ছিলেন পুলিশ সুপার। হঠাৎ করে বৃষ্টির মধ্যে ভিজে জপজপে হয়ে হন্তদন্তভাবে ছুটতে ছুটতে প্রায় রীতিমতো হুড়মুড়িয়ে থানার ভেতরে এসে ঢুকলো একটা লোক। হাবিলদার দুজন সাথে সাথে তাকে ধরে ফেলে। সুপার একটা পান চিবোতে চিবোতে চোখের ইশারায় জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তার উত্তরে রীতিমতো হাঁফাতে হাঁফাতে সে বলল, স্যার 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি চলুন। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমার স্ত্রী একটা 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 বাচ্চাকে মেরে খেয়ে ফেলেছে। কথাটা শেষ করা মাত্রই একটা তীব্র বাজ পড়ার শব্দ বাইরে থেকে পাওয়া গেল। কথাটা শোনা মাত্রই দুজন হাবিলদার তাকে ছেড়ে শটান ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল, আর সুপারের বিস্ফারিত দৃষ্টি স্থির হয়ে রয়েছে লোকটার দিকে। ঘরের ভেতর এক আদিম নৈশব্দ বিরাজ করছে, শুধু মোবাইল থেকে ভেসে আসছে সেই হিন্দি গানটা। लगे तुझ संग हर एक लम्हा खो न जाऊं मैं तुझ में कहीं, कहानी है तुझसे मेरी, है तुझसे बंधी सांसें मेरी। लगे तुझ संग हर एक लम्हा खो न जाऊं मैं तुझ में कहीं। হারিয়া উৎসবের বিষয়ে আমাদের বাইরে কাউকে কিছু জানাতে নাই, তবু আপনাকে ভরসা করে বলছি, হারিয়াতে আমরা আমাদের আগের লোকজনদের কবর থেকে টেনে আনি। তাদের শরীরের মাংস দিয়ে আর আমাদের তৈরি মাদক দিয়ে উৎসব হয়। কিন্তু তাদের দেহ তো ততদিনে। হ্যাঁ জানি, অনেকের দেহ কঙ্কাল হয়ে যায়, কিন্তু যাদের চামড়ার মাংস ঠিকঠাক থাকে তাদেরটাই ব্যবহার করা হয়। প্রথমে ওই মাংস আর চামড়া আমাদের দেবতাকে ভোগ দেওয়া হয়, তারপর সেই ভোগের প্রসাদ আমরা খাই, কারণ আমরা মনে করি ওটা করলে আমাদের আগের মানুষরা আমাদের শরীরের সাথে মিশে সেই উৎসবে সামিল হয়ে যায়। সর্বনাশ, কি বিভৎস! আচ্ছা, আর ওই বাচ্চা মেরে খাওয়ার বিষয়টা কি? ওই যেটা বললে। ওটাই তো আসল জিনিস বাবু। যেসব মায়েদের বাচ্চা হয় না, তাদেরকে, যাদের একের বেশি বাচ্চা আছে, তাদের ছোটি বাচ্চাকে দিয়ে দিতে হয়। আমাদের যে সর্দার, সে প্রথমে ওই বাচ্চাকে বলি দেয় আমাদের দেবতার কাছে। সে বাচ্চার মুন্ডি দেবতাকে পূজা দেওয়া হয়। তারপর ওই মাইকে ওই বাচ্চার মাংস চামড়া ছাড়িয়ে ছাড়িয়ে খেতে দেওয়া হয়। এতে মনে করা হয় ওই মায়ের শরীর বাচ্চা নেওয়ার জন্য একদম তৈরি হয়ে যায়। আর সব থেকে অবাক করার কথা কি জানেন বাবু? এক বছরের মধ্যে ওই মায়ের দুটা বাচ্চা হয়। বলা হয় একটা বাচ্চা যাকে সে খাইছিল, আর একটা তার নিজের দেবতার প্রসাদ। তখন ওই দুটার থেকে একটা আবার ফিরাই দিতে হয় যার থেকে সেই বাচ্চা নিয়েছিল সে। কথাগুলো শুনে আমার বমি পেয়ে গেল। এক প্রকার এত বিশ্রী বর্ণনা শুনে যে কোনো সুস্থ মানুষেরই অবস্থা হবে। ঠক করে এক ঘটি জল খেয়ে নিয়ে নিজেকে একটু ধাতস্থ করে আমি জিজ্ঞেস করলাম, আমাকে উৎসব দেখাতে পারো? আপনাকে? কিন্তু বাবু, বাইরের মানুষদের উৎসব দেখা বারণ আছে। আপনাকে নিয়ে গেলে কেউ জানলেই আমি ভীষণ ঝামেলায় পড়ে যাব। সবকিছুরই একটা দাম হয় সুরিয়া, শুধু ওখানে নিয়ে যাওয়ার দাম বলো, আর ঝামেলার কথা ভেবো না, আমি ওসব সামলে নেব। না বাবু, এই কাজ আমি করতে পারুম না। সে আপনি যতই যাই বলেন, নিজের লোকদের সাথে গদ্দারি করতে। এবারেও পারবে না? এতে যা আছে তোমাদের আরো 1 মাস ভালো করে হরিণের মাংস দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, উৎসবের সময়কার জিনিস চাইলে সেটার দাম একটু পড়বে, কিন্তু তোমাদের তো হরিণ হলেই চলবে, কিন্তু আমার উৎসবটা পুরোটা দেখা চাই।
প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু তারপর টাকা ফেলতেই সব সুর পাল্টে গেল। করকরে 2000 টাকার নোটটা চট করে নিজের কাছে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতে দেখতে বেশ নরম গলায় বলল, ঠিক আছে বাবু, আমি নিয়ে যাবে আপনাকে, রাতে তৈরি হয়ে থাকবেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হতে চলল। বাইরে হঠাৎ করেই একটা সাদা আলোর ঝিলিক আকাশের বুক জুড়ে খেলে গেল। মনে মনে ভাবলাম, সর্বনাশ করেছে, বৃষ্টি আসবে নাকি, সূর্য এখনো এলো না। এইসব ভাবছিলাম, ঠিক সেই সময় কাঠের দরজাটার উপর বেশ জোরে কড়াঘাত করার আওয়াজ পেলাম। আমি দরজা খুলতেই দেখি সূর্যা দাঁড়িয়ে আছে, তার মুখে একটা চওড়া হাসি। সে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে বলল, বাবু, ব্যবস্থা হয়েছে, আপনাকে আমাদের বেশ ধরেই যেতে হইব। আমাদের পরবে ঢোকার সময় বাইরে একজন পাহারায় থাকি, ওকে হাত করিয়েছি। আপনি আমায় যা দিবেন তার আধা ওকে দিয়ে দিব বলেছি। ব্যাস, এই কথাই রাজি, ও আপনাকে আটকাবে না। এখন তাড়াতাড়ি আমাদের এই কাপড় পরে নিন, ওদিকে সব শুরু হলো বলছি। আমি দেখলাম সূর্যার হাতে ধরা তাদের পরনের মতোই একটা হলদে হয়ে যাওয়া কাপড়। সেটা নিয়ে আমি স্নান ঘরে পরিবর্তনের জন্য চলে গেলাম। পোশাক পরিবর্তনের সময় বারবার আমার চোখ চলে যাচ্ছিল ছোট্ট আয়নায়। হলদে আলোর মধ্যেও বারবার আমার মনে হচ্ছিল আয়নায় যেন আমার প্রতিচ্ছবির পেছনে মোহরের উজ্জ্বল হাসি মুখটা আমাকে সেই নিষিদ্ধ উৎসবে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। পোশাক পরিবর্তন করে আবার আয়নার দিকে নজর ঘোরালাম। আমার পরনে তখন একটা হলদে রঙের পোশাক, যা ছেলে মেয়ে উভয় পক্ষই পরে, আর একটা তেরচা ভাবে কোমর থেকে কাঁধ অব্দি ঝুলিয়ে রাখা কাপড়ের অংশ। হাতে আর পায়ে মোটা লোহার বালা। নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছি না। চোখের নিচে কালো কাজল, নাকে নথ, কানে লম্বা কাটা, আর গলায় একটা কাঁটার মালা। কানের লতি থেকে রক্ত বেরোচ্ছে, কারণ ওটা করা ছিল না। এক প্রকার অত্যাচারই করতে হলো ওটার জন্য। আয়নায় তাকিয়ে নিজেকে সেই নরকের জন্য মানসিকভাবে প্রস্তুত করছিলাম। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো, বাবু আপনি তৈরি? উৎসবের সময় হয়েই আসছে। তারপর তারপর কি হলো? তারপর মাস 2 আগের কথা। মিষ্টির দোকান নিয়ে একটা কথা আছে না, রাত হলে দোকানে জিন আসে। হবে হয়তো। আচ্ছা, তুমি কোনোদিনও লক্ষ্য করনি? তোমার তো আবার শ্মশানের কাছে দোকান, রোজ রোজ এত বিক্রি হয়, কি মনে হয় তোমার শুধুই মানুষ? খেয়াল করিনি কখনো, কাল থেকে নজর রাখবো। রাতের বেলা শুয়ে শুয়ে সোহাগ করতে করতে কথাগুলো বলছিল অমিয় আর তার স্ত্রী মোহর। মোহরের চুলে বেলি কেটে দিতে দিতে অমিয় আবার জিজ্ঞেস করল, আচ্ছা, জিনের সাথে দেখা হলে তুমি কি চাইবে? একটা বাচ্চা, একটা সুন্দর ফুটফুটে মেয়ে, ঠিক গৌরীবাবুর মেয়ের মতো। ওনার মেয়েকে তোমার পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ। সারাক্ষণ আমার কাছেই তো থাকে, কাকিমা কাকিমা করে ডাকে। বড় ইচ্ছে হয় বলতে যে মা বলে ডাক, কিন্তু কিন্তু কি? মাঝে মাঝে ভাবি ও যদি সত্যি আমার মেয়ে হতো। ও যখন হুইল চেয়ারে বসে আমার পেছন পেছন ঘুরে বেড়ায়, তখন খালি মনে হয় আমার মেয়ে বুঝি পেছন পেছন ঘুরছে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মোহর। প্রবল চাপা কষ্টে অমিয়ের বুকে মুখ গুঁজল সে। কাঁদতে কাঁদতে ওভাবেই কখন সে ঘুমিয়ে পড়েছিল মোহর, সেটা সে আর টের পায়নি। সারা রাত স্ত্রীকে বুকে জড়িয়ে এক বুক পাথর নিয়ে জেগেছিল অমিয়। মোহর আর তার বিয়ে হয়েছে আজ প্রায় 4 বছর। সুখের সংসারে অর্থাভাব কিংবা অন্নাভাব কোনো কিছুই নেই। অভাব শুধু মানসিক শান্তির। আজ পর্যন্ত 2 বার গর্ভবতী হয়েছিল মোহর, কিন্তু কোনোবারই তার সন্তান সফলভাবে ভূমিষ্ঠ হয়নি। তৃতীয়বারের জন্য আর সাহস পায়নি মোহর নিজে। একরকম ভয় যেন তাকে গ্রাস করে নিয়েছিল।
কিন্তু মনের ভেতর একটা সুপ্ত বাসনা ঘুমন্ত অবস্থায় চাপা ছিল তার। পরের দিন সকালে গিয়ে সে আবার দোকান খুলল। শ্মশানের কাছে এই একটাই মিষ্টির দোকান থাকায় প্রায় প্রত্যেক দিনই ভালোই ব্যবসা হয়। শ্মশান যাত্রীদের মিষ্টি মুখ করানোর জন্য এর চেয়ে ভালো দোকান আর নেই। তাছাড়া শুধু মিষ্টিই না, অন্যান্য শ্মশানের প্রয়োজনীয় জিনিস যেমন অগ্রু, ধূপ, মোমবাতি, ধুনো, পাটকাঠি, ফুল, মোটামুটি প্রায় সবই পাওয়া যায়। কাজেই শ্মশানের কাছে এই আদামের ভাণ্ডার আপাতকালীন সময়ের এক উৎকৃষ্ট স্থান। হ্যাঁ, আদামের ভাণ্ডার, এটাই অমিয়র দোকানের নাম। আজ সকাল থেকে 4খানা মরা পোড়ানো হয়েছে। শ্মশান যাত্রীর দল তার দোকান থেকে মিষ্টিও কিনে নিয়ে গেছে। তবে সে একটা বিষয় লক্ষ্য করেছে, প্রত্যেক শ্মশান যাত্রীর সাথে একজন লোক বারবার ফিরে আসছে। প্রথমবারের পর যখন দ্বিতীয়বার দেখেছিল তখন মনে হয়েছিল হয়তো তার মনের ভুল, কিন্তু যখন তৃতীয়বারের জন্যেও দেখল তখন তার সন্দেহ হলো আদেও এই লোকটা কারোর আত্মীয় নাকি শুধু মিষ্টি খাওয়ার জন্যই বারবার শ্মশান যাত্রীদের সাথে মিশে যাচ্ছে। তবে অদ্ভুত বিষয়, সমস্ত শ্মশান যাত্রীর বেলাতে তার পয়সাটা সে পেয়ে গেছে, সুতরাং হিসেব অনুযায়ী তার আপত্তি করার কিছুই নেই। কিন্তু চতুর্থবারের বেলাতেও বিষয়টা বেশ অস্বস্তিকর লাগলো। আর তাছাড়া লোকটা কেমন একটু অদ্ভুত ধরনের। প্রত্যেকবার রসগোল্লার মুখে ঢোকানোর সময় অমিয়র দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর খাওয়া শেষে যাওয়ার সময় তার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে যায়, যেন বলতে চায়, তোমার দোকানের থেকে আর একবার মিষ্টি খেয়ে গেলাম, মনে থাকে যেন আমি কিন্তু আবার আসব। আর সত্যি সেই লোকটা বারবার ফিরে আসছে। শুধু এই যে শেষ মরা শ্মশান যাত্রীর সাথে তাকে আর দেখা গেল না। অমিয় মনে মনে ভাবল, যাকে আপদ বিদায় হয়েছে অবশেষে। রাত হয়ে আসছে, বাইরে কতগুলো কুকুরও চিৎকার করছিল। পড়ে থাকা কয়েকটা মিষ্টির ওপর মাছির দল ভন ভন করছে। দোকানের ভেতরটা পরিষ্কার করার সময় হঠাৎ বাইরে থেকে একটা গুরু গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। শেষ মরার লোকগুলো কি চলে গেছে? এক ছটকায় পিছন ফিরে অমিয় দেখে যে লোকটাকে সে সারাদিন ধরে দেখতে পেয়েছে সেই তার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। তবে তার নজর পড়েছিল সেই মিষ্টিগুলোর দিকে। এই প্রথম অমিয় লোকটাকে ভালোভাবে দেখতে পেল। বয়স আন্দাজ 50 থেকে 55 হবে। লম্বা গড়ন, মুখে বয়সের ছাপ পড়েছে। লম্বা কোকড়ানো কাঁচা পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে একটা হাফ হাতা জামা, তার উপর একটা হাতাবিহীন সোয়েটার আর একটা পাজামা পরনে। অমিয় তার দিকে চেয়ে বলল, হ্যাঁ, চলে গেছে। আপনি কি এখন মিষ্টি নিতে এসেছেন? আমি দোকান বন্ধ করব কিন্তু। লোকটা বেশ কিছুক্ষণ প্রথমে মিষ্টিগুলোর দিকে চেয়ে রইল, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে দোকানের ভেতরে ঢুকে একটা চেয়ারে বসে বলল, কি মিষ্টি আছে? অমিয় একবার মনে মনে বলল, সকাল থেকে 100 বার মিষ্টি খেয়েও পুরো শখ মিটল না, এখন আবার মিষ্টি দিতে হবে। কিছু বলবেন? অমিয়র ঘোর কাটল লোকটার আওয়াজে। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ, কি? না না, কিছু না। এই তো গুটি কয়েক পান্তুয়া আর কালোজাম পড়ে আছে, আর ওই কিছুটা বোঁদে। লোকটা নাক সিটকানোর ভঙ্গিতে বলল, না 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 না, ওসব না, আমার রসগোল্লা চাই, আমাকে রসগোল্লা দাও। হ্যাঁ। অমিয় এবার ভেতরে ভেতরে বেশ বিরক্ত হলো। একে তো দোকান বন্ধ করার সময় মিষ্টি খেতে এসেছে, তার উপর আবার নকশা। একটু বিরক্ত প্রকাশ না করলে এখন দেখছি মাথায় চেপে বসবে। তাই একটু কর্কশ ভঙ্গিতে বলল, রসগোল্লা নেই। এই মিষ্টির মধ্যে কিছু খাবার থাকলে বলুন, আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। রসগোল্লা আছে, তুমি দেখো। আছে আছে আছে। আচ্ছা চালতন তো। তার স্পষ্ট মনে আছে রসগোল্লার ট্রে সে ধুয়ে রেখেছে নিচের তাকে। প্রায় রেগে গিয়ে সে বলতে গেল, কি সমস্যাটা মশাই আপনার? হ্যাঁ,
চোখে পড়ে না যে রসগোল্লার? কথাটা শেষ করতে পারল না অমি, কারণ কাঁচের ভেতরের মিষ্টি রাখার তাকের দিকে তাকিয়ে তার নিজেরই তো হুঁশ উড়ে গেছে। রসগোল্লার ট্রেতে এখন রস ভর্তি রসগোল্লা টুবু টুবু করছে যে। লোকটা আবার নির্বিকার ভঙ্গিতে বলল, কি হলো? রসগোল্লা দাও। অমিও এবার ভয় পেয়ে পিছনে সরে এলো। তার দোকানের হলদে বাল্বটা একবার জ্বলছে আর নিভছে। তাতে লোকটার চোখ দুটো স্পষ্টতই দেখতে পাচ্ছে এখন সে। সম্পূর্ণ সাদা। না, ভুল দেখছে না সে, ঠিকই দেখছে। লোকটার চোখের মনি নেই, মুখে একটা পৈশাচিক ক্রূরতা যেন লেগে রয়েছে। লোকটা এবার উঠে দাঁড়িয়ে অনেকটা ধমকের সুরেই বলল, কি হলো? কখন থেকে বলছি রসগোল্লা দিতে, কথা কানে যাচ্ছে না? ভয়ে ভয়ে আমতা আমতা করে অমিও এবার বলল, দিচ্ছি দিচ্ছি। একটা কাগজের প্লেটে 5টা রসগোল্লা সাজিয়ে তাকে খেতে দিল। লোকটা প্রথম রসগোল্লাটা মুখে ভরে একটা তৃপ্তির আওয়াজ করে বলল, আহা, সকাল থেকে তোমার দোকানে মিষ্টি খাচ্ছি, তবুও যেন স্বাদ মিটছে না গো। বেশ ভালো হাত তোমার। আচ্ছা, তোমার নাম আদাম তো? আগে না, আমার নাম অমিয়। দ্বিতীয় রসগোল্লা মুখে ঢোকানোর সময় কথাটা শুনে সে থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে জিজ্ঞেস করল, তাহলে দোকানের নাম আদামের ভান্ডার লেখা কেন? আমার ঠাকুমা বলতেন আদাম হলো পৃথিবীর প্রথম মানুষ, তার সাথে নাকি আমার একটা মিল আছে, তাই তার নামের সাথে মিল খাইয়ে দোকানের নাম রেখেছি। আচ্ছা, কিরকম মিল আছে শুনি তোমার আর আদামের? আমার আমার ঠাকুমা বলতেন আদামের পিঠে জন্মদাগ হিসেবে একটা মোটা জড়ুল ছিল, ঠিক আমার পিঠেও আছে। এই দেখুন, এই যে। এই বলে অমিও তার জামা তুলে লোকটার সামনে পিঠ করে দাঁড়ালো। লোকটা নিজের বাঁ হাত দিয়ে একবার জড়ুলের উপর হাত বুলিয়ে আবার মিষ্টি খাওয়ায় মন দিল। খাওয়া শেষ করে আঙুল চাটতে চাটতে লোকটা বলল, তুমি জানো আদাম কে ছিল? হ্যাঁ, বললাম তো, ঠাকুমা বলেছে আদাম ছিল পৃথিবীর প্রথম মানুষ। একটু ভুল হলো তো। আদাম ছিল পৃথিবীর প্রথম এমন মানুষ যাকে ভগবান মাটি দিয়ে তৈরি করেছিল। লোকটা এবার জলের জগ নিয়ে হাত ধুতে ধুতে বলল, আদামের আসার আগেও পৃথিবীতে অনেক কিছু ছিল যাদের ভগবান আগুন দিয়ে তৈরি করেছিল। তারা আজকে মানুষের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। রুমালে হাত মুছতে মুছতে লোকটা আবার চেয়ারে বসল। বলল, একটু বসো আদাম বাবু, তোমার সাথে একটু গল্প করি। আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারি না। আসলে আসলে অনেক উপর থেকে পড়ে গেছি তো, তাই পায়ে একটু সমস্যা আছে, হাঁটতে গেলেও সমস্যা হয়। বসো বসো। লোকটা অমিয়কে বসার সাথে সাথে একটা অদ্ভুত প্রশ্ন করল, আচ্ছা ধরো আমি এখন তোমায় বললাম যে আমার কাছে কোনো পয়সা নেই, তুমি আমার সাথে কি করবে? কি আর করব, এমনিতেই মিষ্টি আমি কাউকে না কাউকে দিয়েই দিতাম। আপনার খিদে পেয়েছিল, আপনি খেয়েছেন। ওসব তো তুমি আমার ভয় থেকে বলছো। ধরো নিজের থেকেই যদি তুমি দেখতে কেউ রসগোল্লা খেয়ে পয়সা না দিয়ে চলে যাচ্ছে, তখন কি করতে? যদি সে কোনো গরিব ভিখারি হতো আমি এমনি দিতাম, পয়সা চাইতাম না। কিন্তু কোনো সাধারণ মানুষ এরকম করলে ঝামেলা করতাম। লোকটা এবারে একটা মৃদু হাসি হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমিও তোমায় পয়সা দেব না, কিন্তু তোমায় আমি এমন কিছু দেব যেটা তুমি সারা জীবন মনে রাখবে। বলো বলো, তোমার কি চাও? তুমি তোমার জীবনে যে জিনিসটার অভাব তুমি আমার কাছ থেকে সেটাই চাও, আর বদলে ওই বাকি মিষ্টিগুলো আমায় দাও। বেশ কিছুক্ষণ কথাটা শুনে অমিয় চুপ করে রইল। একবার তার মনে হলো লোকটা কি আদেও মানুষ? তার হাবভাব দেখে তো মনে হচ্ছে না।
লোকটা এবারে উঠে এসে খোঁড়াতে খোঁড়াতে হেঁটে অমিয়র কাঁধে একটা হাত রাখল। তারপর মুখটা একেবারে অমিয়র মুখের কাছাকাছি নিয়ে এসে বলল, বলো, তোমার কি চাই বলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে একবার শুধু চোখ বুঝল অমিয়। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেকগুলো বিষয়, ঠিক যেন একটা কালো অন্ধকার মহাকাশের মধ্যে একখণ্ড রঙিন ধোঁয়াশা। তারপর ধীরে ধীরে চোখ খুলে বলল সে, আমার চাই ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছিল সে। শাড়ির আঁচলটা মাটিতে লেপ্টে একটা লালচে সরু স্রোত যেন বয়ে চলেছে। তার দুই অশ্রুসিক্ত চোখের ভাষা যেন বয়ান করছে আগামী কয়েক মুহূর্তের পরিচিত ঘটনা। ধীর পায়ে ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল সে। বেশ কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে আলুথালু অবিন্যস্ত চেহারা, লম্বা উড়োঝুড়ো চুলে অযত্নের ছাপ স্পষ্ট, চোখ আর গাল দুটো ভিজে চপচপ করছে, আর সাদা মেঝের ওপর পড়ে আছে লালচে থকথকে অপরিণত মাংসপিণ্ড। পৃথিবীর আলো দেখার আগে অন্ধকারের জগতে একবার অল্প নড়ে উঠে চিরতরের জন্য হারিয়ে গেল সেই ক্ষুদ্র প্রাণ। জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে ঘোরটা কাটল মোহরের। ধরফরিয়ে উঠে বসল সে। সারা মুখ ঘামে ভিজে গেছে। আবার সে একই স্বপ্ন দেখে ফেলেছিল। পাশে শুইয়ে রাখা ছোট্ট শিশুটাকে আলগা চাপড় মেরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল মোহর। কখন যে দুজনেই ঘুমিয়ে পড়েছিল তার আর খেয়াল নেই। আজ রাতে ফিরবে না গৌরীবাবু। কাজের সূত্রে দিন দুয়েকের জন্য কলকাতায় গেছেন তিনি। ফিরবেন পরশু দুপুরে। তাই এই সময়টুকু মোহরের কাছেই রেখে গেছেন নিজের ছোট্ট সন্তানকে। বড় ছেলে ওনার সাহায্যের জন্য ওনার সাথেই গেছে। ওনার স্ত্রী ওনার ছোট সন্তানের জন্ম দেওয়ার সময়ই গত হয়েছে। সেই থেকেই মোহরই একরকম তার পালিতা মা। গৌরীবাবু এক প্রকার নিশ্চিন্তেই থাকে মোহরের কাছে নিজের মেয়েকে রেখে। সন্তানহীনা মহিলাদের মমতা ভারী অন্যরকম হয়। তারা অন্যের সন্তানকেই নিজের মতো পালন করে। আরেকবার দরজা ধাক্কানোর শব্দ পেয়ে মোহর উঠে গিয়ে দরজা খুলল। অমিয় বেশ বিরক্ত মুখেই বলল, দরজা খুলতে এত সময় কেন লাগে? চোখটা একটু লেগে গেছিল। কথাটা বলে তার হাতের দিকে তাকিয়ে বেশ একটু অবাক হলো মোহর। আজ অমিয় কোনো মিষ্টি আনেনি বাড়িতে। অন্যদিন বেঁচে যাওয়া মিষ্টিগুলো সে একটা বাক্সে ভরে বাড়ি নিয়ে আসে। আজকে তাহলে কি সব বিক্রি হয়ে গেছে? মোহর জিজ্ঞেস করল, আজ মিষ্টি আনোনি? সব বিক্রি হয়ে গেছে নাকি? অমিয় কোনো রকম উত্তর না দিয়ে বাথরুমে প্রবেশ করতে করতে বলল, খাবার গরম করো, হাত মুখ ধুয়ে আসছি। রাতের খাবার খেয়ে অমিয় সকালের সম্পূর্ণ ঘটনাটা মোহরকে বলল। মোহর সবটা শুনে বেশ হাসি হাসি মুখে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি চাইলে তুমি? অমিয় নিজের চোখ থেকে চশমা খুলে যাওয়ায় একটু বিরতি এনে বলল, লোকটা একটা অদ্ভুত কথা বলল। আমাদের দক্ষিণবঙ্গে নাকি নীলগঞ্জ নামে একটা গ্রাম আছে। সেই গ্রামের এক জঙ্গলে নাকি সবর নামে একদল আদিবাসী গোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে হারিয়া নামে এক বিশেষ উৎসবের প্রচলন আছে। ওই উৎসবের মধ্যে আমি যা চেয়েছিলাম সেটার নাকি কিছু সংযোগ আছে। কিন্তু তুমি কি চেয়েছিলে? অমিয় থালার ভাতটা শেষ করে পাতে জল ঢেলে হাত ধুয়ে একটা মিষ্টি হাসি হেসে মোহরের পেটের ওপর একটা আলতো করে হাত রেখে উঠে গেল। কিছুটা সময় লাগলো বটে, কিন্তু পরক্ষণেই মোহর বুঝে গেল অমিয় আসলে একটা সন্তান চেয়েছে। সে ছুটে গিয়ে অমিয়কে জড়িয়ে ধরল। কয়েক মুহূর্ত দুজনেই সেই মুহূর্তটা উপভোগ করে নিল।
তারপর অমিয় মোহরকে নিজের বাহুবন্ধন থেকে মুক্ত করে বলল, তবে শুনেছি ওই উৎসবে নাকি বাইরের লোক প্রবেশ নিষিদ্ধ। কেন? উৎসব তো সবার প্রবেশ পাওয়া উচিত। জানি না, নিশ্চয়ই ওদের এমন কিছু রীতি আছে যেটা জনসমক্ষে প্রকাশ করতে ওরা চায় না। কবে হয় ওই উৎসব? প্রত্যেক বছর ওই পৌষ মাসের দিকে অমাবস্যার দিন হয়। মানে সেই হিসেবে দেখলে এবছরের উৎসবটা পরশু মাঝ রাতে হবে। এক মুহূর্তের জন্য কি যেন একটা ভেবে নিল মোহর। একটা দীর্ঘশ্বাস ফেলে অমিয় খাটের ছোট্ট বাচ্চাটার পাশে শুয়ে পড়ে তার গায়ে আদরের হাত চাপড়াতে লাগলো। হঠাৎ করে মোহর বলে উঠল, তুমি একবার ওই শবর গ্রামে গিয়ে দেখবে? শবর গ্রাম নয়, গোষ্ঠীর নাম। গ্রামের নাম নীলগঞ্জ। আর আমি যদি ঢুকতেই না পারি তাহলে গিয়ে কি করব? তুমি গিয়েই দেখো না, টাকা পয়সা দিয়ে বা অন্য কোনো উপায় যে করেই হোক। মোহরের মুখের শক্ত ভাবটা অমিয় লক্ষ্য করল। একটা তীব্র আকাঙ্ক্ষার রেশ ফুটে উঠেছে তার মুখে। অমিয় তাকে এইভাবে কখনো দেখেনি। অমিয় বলতে চাইল, দেখো মোহর, সবকিছু জেদ দিয়ে করা। মোহর সাথে সাথে অমিয়কে শুইয়ে দিয়ে তার ওপর চড়াও হয়ে বসে প্রায় সাপের মতো ফোঁস করে উঠল। আমি বলেছি যখন, তখন তুমি যাবে। ওদের উৎসবের সাথে যদি বাচ্চা জন্ম হওয়ার কোনো সাদৃশ্য পাও তাহলেই আমাকে জানাবে। এহেন কথাবার্তায় পাশের শিশুটি কেঁদে উঠল। মোহর সাথে সাথে তাকে কোলে নিয়ে চাপড়াতে চাপড়াতে বাইরের বারান্দায় নিয়ে যেতে যেতে বলল, কাল সকালে তুমি দোকান খুলবে না, আমি খাবার করে দেব আর তুমি নীলগঞ্জ যাবে। অমিয় অবাক হয়ে গেল মোহরের জেদ দেখে। এরকম আচরণ করতে সে কখনো দেখেনি তার স্ত্রীকে। একটা সন্তানের অভাব একজন মহিলার মনে এইভাবে যে প্রভাব ফেলবে সেটা জানা ছিল না তার। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অমিয় দেখল মোহর তার জন্য দুপুরের খাবারের সাথে জলখাবার হিসেবে কিছু চাল মুড়ি এইসব প্যাকিং করে রেখেছে। স্বাভাবিকভাবে মোহর কখনোই তার ওঠার এত আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু আজ তার উত্তেজনা এতই বেশি যে হয়তো কাল সারা রাত সে ঘুমায়নি। হয়তো এত সকালে উঠে এত কিছু আয়োজন করে রান্না করাটাও অসম্ভব। আরও একটা বিষয় অমিয় লক্ষ্য করেছে, সেটা হলো মোহরের মধ্যে অস্বাভাবিকভাবে একটা প্রাণোচ্ছল হাসি খুশি ভাব, যেন আদতেই সে একজন গর্ভবতী মহিলা। অমিয় নীলগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে মোহর একবার মাথায় হাত ঠেকিয়ে নমস্কার করে বলল, দুর্গা দুর্গা, সাবধানে যেও। শিয়ালদা থেকে নীলগঞ্জের টিকিট কেটে ট্রেনে উঠে পড়ে অমিয়। এই দিকের লাইনে যাত্রী খুবই কম। জানালার ধারে একটা সিট দখল করে বসে বসে যাত্রা উপভোগ করে অমিয়। কলকাতা শহরের যান্ত্রিক কোলাহল মুহূর্তের মধ্যেই চোখের আড়ালে চলে গিয়ে একটা সবুজের আরামদায়ক প্রলেপ যেন তার চোখকে শান্তি দেয়। পৌষের শীতের আকাশটা আজকে বেশ মেঘলা মেঘলা করে রয়েছে। ঠান্ডা হাওয়ার মধুর স্পর্শ আর শুকনো চাল ভাজা খেতে খেতে নীলগঞ্জ পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। স্টেশনে নেমে সে দেখল বেশ ছোটখাটো একটা স্টেশন। লোক প্রায় নামেই না বলতে গেলে। দূরে গুটি কয়েক চায়ের দোকান চোখে পড়ছে এই যা। একটা সিটে বসে মোহরের দেওয়া দুপুরের খাবারটা সেরে নিয়ে সে স্টেশনের বাইরে এলো। গোটা চারেক ভ্যান আর রিক্সাওয়ালারা বসে বসে বিড়ি খাচ্ছিল। অমিয় তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দাদা, এখানে একদিনের জন্য কাছাকাছি কোনো ভালো থাকার জায়গা আছে? তাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে একজন ধোঁয়া ছেড়ে বলল, বড় লোকে থাকার কোনো জায়গা নেই এখানে। বাঁশের বেড়া দেওয়া ঘর পাবেন, থাকতে বলে বলুন, পৌঁছে দিচ্ছি। অমিয় রাজি হতে একজন রিক্সাওয়ালা তাকে নিয়ে রওনা দিল। শান্ত স্নিগ্ধ গ্রামীণ সৌন্দর্যের রূপ দর্শন করতে করতে রিক্সা এগিয়ে চলল।
সবুজ বিস্তীর্ণ মাঠ, সোনালী ধানক্ষেত, শান্ত জলের ধারা, আর পথে ঘাটে পশুদের অবাধ বিচরণ। শহরের থেকে ভিন্ন এই পরিবেশে প্রবেশ করে তার শরীর মন দুই চনমনে হয়ে উঠল। রিকশায় চলতে চলতে সে চালককে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে শবর জাতির বাস কোথায় আছে? সব জাতির ঘরের কাছাকাছি থাকবেন নাকি? হ্যাঁ, আমি ওদের দেখতেই এসেছি। এ হে 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 হে, বড় ভুল দিনে এসেছেন। আজ তো হবেনি, আজ ওদের হারিয়া উৎসব আছে। বছরে একটা দিনই এই উৎসব আসে, কিন্তু বাইরে কোনো লোককে ওরা ঢুকতে দেয় না, এমনকি আমাদেরও না। আপনি কালকে সকাল থেকে ওদের ওখানে যেতে পারবেন। তুমি জানো কিছু এই উৎসবের বিষয়ে? চালক এই প্রশ্নে একটু যেন ঘাবড়ে গেল। তার মুখের ভাবটা অমিয় পেছন থেকে দেখতে পেল না, কিন্তু তার গলার আওয়াজটা অস্বাভাবিক নিচু হয়ে গেল। ফাঁকা রাস্তাতেও প্রায় ফিসফিসিয়ে সে বলল, এসব ভুলেও কাউকে বিশ্বাস করবেন না বাবু। এমনিতে ওরা খুব ভালো মানুষ। ওদের কাজ বাদ, ওদের পড়াশোনা, তারপর আপনাদের কি যেন বলে ওই শিল্প, এসব দারুণ। খুব ভালো মূর্তি বানাতে পারে ওরা, মাছ ধরতে পারে, শিকার করতে পারে, চটের থলির ওপর নানা রকম উল্কি করতে পারে। এমনিতে সব কিছুই আপনাদের মতো, কিন্তু একটা দিন রাতে ওরা যেন জানোয়ার হয়ে যায়। আজকে রাতের জন্য ওদের এলাকার ত্রিসীমানার পাশ দিয়ে কেউ যায় না। অমিয় আর কোনো প্রশ্ন করল না। রিকশা চলতে চলতে শেষে শেষ দুপুর নাগাদ একটা ছোট্ট বাড়ির সামনে এসে থামল। সামনে সত্যিই বাঁশের বেড়া দিয়ে ঘেরা, বাঁশের দরজা, তারপর বেশ কিছুটা অংশ উঠোন। উঠোন পেরিয়ে দালানের ওপর সারি দেওয়া ঘর। বাড়িটা মাটির তৈরি বলেই মনে হচ্ছে। এখনো দক্ষিণবঙ্গে মাটির বাড়ি আছে, এটা দেখেই একটু অবাক হলো সে। কাঁধ থেকে ঝোলা নামানোর সাথে সাথে একটা ছোকরা মতো লোক বাইরে বেরিয়ে এলো। পরনে হলদে রঙের একটা হাঁটু অবধি কাপড়, আর ঊর্ধ্বাঙ্গে ওই কাপড়েরই একটা ভাগ আড়াআড়ি ভাবে কাঁধের ওপর ঝুলিয়ে রাখা। গলায় একটা কাটার মালা, চোখের নিচে কাজল, নাকে নথ, কানে লম্বা দুল, আর হাতের কবজিতে আর পায়ে একটা করে মোটা লোহার বালা। ছোকরা বেরিয়ে এসে বেশ হাসতে হাসতে বলল, আসেন বাবু, নীলগঞ্জ বেড়াতে এসে যে আমাগো ঘরে উঠেছেন দেখে খুশি হয়েছি। ছেলেটার বয়স আন্দাজ 30 হবে। সে অমিয়র হাতের বাক্সটা নিয়ে ভেতরে ঢুকতেই রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিল অমিয়। রিক্সাওয়ালা একবার আর চোখে কেউ আসছে কিনা দেখে নিয়ে চুপি চুপি বলল, এই ছেলেটা সবর জাতির ছেলে, আপনি খোঁজ করেছিলেন তাই এখানে আনলাম। ওকে একটু পয়সা করে দিলে ও সব বলে দেবে আপনাকে। এই বলে চালক তার উত্তরের অপেক্ষা না করে জোরে প্যাডেল করে চলে গেল। অমিয় দেখল প্রায় ভোজবাজির মতো রিক্সাটা যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। আকাশটা এখনো মেঘলা করেই রয়েছে, বোধহয় একটু পরেই বৃষ্টি আসবে। ছেলেটার আওয়াজ শুনতে পেয়ে হুঁশ ফিরল অমিয়র। বাবু ভিতরে আসেন। অমিয় ভেতরে প্রবেশ করলে তাকে নারকেলের দুধ, খেজুর আর বাদাম সহযোগে একটা পানীয়ের মিশ্রণ ছোকরা খেতে দিল। অমিয় এক চুমুক দিয়েই বুঝল এর স্বাদ চমৎকার। অমিয় তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? মোর নাম সুরিয়া, সুরিয়া সবর গোথালে। শবর মানে তুমি সেই শবর জাতির লোক? হ্যাঁ, আপনি আমাদের চেনেন? হ্যাঁ, বাইরের শহরে তোমাদের জাতির অনেক নাম শুনেছি। তোমাদের শিল্প, শিকার, মাছ ধরা, আর্ট, কত কিছু আছে। প্রশংসা শুনে মাথা নিচু করে সলজ্জ ভঙ্গিতে একটা হাসি হাসল সুরিয়া। তারপর সাদা দাঁত বের করে হাত কচলাতে কচলাতে বলল, ওই একটু আধটু নিজেদের মতো করে করি। প্রসঙ্গটা অন্যদিকে ঘোরানোর জন্য এবার অমিয় বলল, আমরা কিন্তু এগুলোর থেকেও বেশি নাম শুনেছি তোমাদের হারিয়া উৎসবের। মুহূর্তের মধ্যে সুরিয়ার মুখের হাসি খুশি ভাবটা যেন বদলে গেল। তার সাথেই নেমে এলো একটা আদিম ভয়ের কালো ছায়া। সে এবারে আমতা আমতা করে বলল, আপনি
আপনি হারিয়ার কথা জানেন? আহ, জানবো না, কি যে বলো। আচ্ছা, আগে আমাকে একটা ঘর দেখিয়ে দাও। সুরিয়া তাকে একটা ঘরে নিয়ে গেল। এখানে প্রায় প্রত্যেকটা ঘরেই কাঠের মরচে পড়া দরজা। খুললেই একটা কান জ্বালানো ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। ভেতরে বিশেষ কিছু নেই, একটা সাদামাটা খাটিয়া, একপাশে জলের কুঁজো আর গ্লাস, দুটো ছোট ছোট গড়ার দেওয়া জানালা। তবে সবচেয়ে ভালো বিষয় হলো ঘরের সাথে একটা জায়গায় ছোট্ট করে একটা লাগোয়া ঘর, যেটাকে স্নান ঘর হিসেবে ব্যবহার করা যায়। বিছানার ওপর নিজের ঝোলা রেখে অমিও তাকে বলল, এবার একটু বসো, কিছু কথা আছে তোমার সাথে। সুরিয়া তার পাশে বসল। তবে তার হাবভাব দেখে স্পষ্টতই বোঝা গেল সে বুঝে গেছে যে অমিও কি জিজ্ঞেস করতে চলেছে। অমিও কোনো রকমের ধানাই পানাই না করে সোজাসুজি প্রথম প্রশ্নে প্রবেশ করল। তোমাদের হারিয়া উৎসব আসলে ঠিক কিসের উৎসব? অত্যন্ত ধীর স্বরে মাথা নিচু করে সুরিয়া জবাব দিল, আমাদের দেবতার উৎসব, সিংবোঙার উৎসব। সিংবোঙা? এটা কোন দেবতা? আগে কখনো শুনিনি তো। আমাদের সবুজ জাতি আসলে সাঁওতালেরই একটা উপজাতি। সাঁওতাল আরও অনেক জায়গায় ছড়িয়ে আছে, জায়গা বিশেষে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতির নাম আছে। তবে সব জায়গাতেই এই দেবতার পুজোর প্রচলন আছে, তাই আমরাও করি। এই দেবতা আদতে আলো আর সৃষ্টির দেবতা বলে মনে করে সকলে। এই পুজোতে কি তোমরা বাচ্চা লাভ করে থাকো? নাও আবার হ্যাঁও, আসলে ওই দিন একটা বাচ্চাকে মেরে খাওয়া হয়। কথাটা শোনা মাত্রই চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল অমি। এসব কি বলছে সুরিয়া? বাচ্চা মেরে খাওয়া হয় মানে? তাহলে লোকটা এই জায়গার খোঁজ দিল কেন? তার তো বাচ্চা প্রয়োজন, মেরে খাওয়া তো নয়। তবুও সে নিজেকে একটু ধাতস্থ করে বলল, আমাকে একটু বিষয়টা খুলে বলো, আমি সম্পূর্ণটা জানতে চাই। হারিয়া উৎসবের বিষয়ে আমাদের বাইরে কাউকে কিছু জানাতে নাই, তবু আপনাকে ভরসা করে বলছি, হারিয়াতে আমরা আমাদের আগের লোকজনদের কবর থেকে টেনে আনি। তাদের শরীরের মাংস দিয়ে আর আমাদের তৈরি মাদক দিয়ে উৎসব হয়। কি? কিন্তু তাদের দেহ তো ততদিনে। হ্যাঁ জানি, অনেকের দেহ কঙ্কাল হয়ে যায়, কিন্তু যাদের চামড়ার মাংস ঠিকঠাক থাকে তাদেরটাই ব্যবহার করা হয়। প্রথমে ওই মাংস আর চামড়া আমাদের দেবতাকে ভোগ দেওয়া হয়, তারপর সেই ভোগের প্রসাদ আমরা খাই, কারণ আমরা মনে করি ওটা করলে আমাদের আগের মানুষরা আমাদের শরীরের সাথে মিশে সেই উৎসবে সামিল হয়ে যায়। সর্বনাশ, কি বিভৎস! আচ্ছা, আর ওই বাচ্চা মেরে খাওয়ার বিষয়টা ঠিক কি, ওই যেটা বললে? ওটাই তো আসল জিনিস বাবু। যেসব মায়েদের বাচ্চা হয় না, তাদেরকে, যাদের একের বেশি বাচ্চা আছে, তাদের ছোটি বাচ্চাকে দিয়ে দিতে হয়। আমাদের যে সর্দার, সে প্রথমে ওই বাচ্চাকে বলি দেয় আমাদের দেবতার কাছে। সেই বাচ্চার মুন্ডি দেবতাকে পূজা দেওয়া হয়। তারপর ওই মাইকে ওই বাচ্চার মাংস চামড়া ছাড়িয়ে ছাড়িয়ে খেতে দেওয়া হয়। এতে মনে করা হয় ওই মায়ের শরীর বাচ্চা নেওয়ার জন্য একদম তৈরি হয়ে যায়। আর সব থেকে অবাক করার কথা কি জানেন বাবু? এক বছরের মধ্যে ওই মায়ের দুটা বাচ্চা হয়। বলা হয় একটা বাচ্চা যাকে সে খাইছিল, আর একটা তার নিজের দেবতার প্রসাদ। তখন ওই দুটার থেকে একটা আবার ফিরায় দিতে হয় যার থেকে সেই বাচ্চা নিয়েছিল সে। কথাগুলো শুনে তার এক প্রকার বমি পেয়ে গেল। ইস, এত বিশ্রী বর্ণনা শুনে যে কোনো সুস্থ মানুষেরই এই অবস্থা হবে। ঢক ঢক করে এক ঘটি জল খেয়ে নিয়ে নিজেকে একটু ধাতস্থ করে সে আবার জিজ্ঞেস করল, আমাকে ওই বিভৎস উৎসব দেখাতে পারো? এই কথাটাই যেন শুনতে চাইছিল না সুরিয়া। এতক্ষণ যেন সেই ভয়টাই পাচ্ছিল। সে চমকে উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে? কিন্তু বাবু, বাইরের মানুষের উৎসব দেখা বারণ আছে। আপনাকে নিয়ে গেলে কেউ জানলেই আমি ভীষণ ঝামেলায় পড়ে যাব। সবকিছুর একটা দাম হয় সুরিয়া, তুমি শুধু ওখানে নিয়ে যাওয়ার দামটা বলো, আর ঝামেলার কথা ভেবো না, ওসব আমি সামলে নেব। না বাবু, এই কাজ আমি করতে পারুম না। সে আপনি যতই যাই বলেন, নিজের লোকদের সাথে গদ্দারি করতে। এবারেও পারবে না। এতে যা আছে তোমাদের আরো 1 মাস ভালো করে হরিণের মাংস দিয়ে চলে যাবে। হ্যাঁ, উৎসবের সময়কার জিনিস চাইলে সেটা একটু দাম পড়বে, কিন্তু তোমাদের তো হরিণ হলেই চলে। আমার কিন্তু উৎসবটা পুরোটা দেখা চাই। প্রথমে একটু ইতস্তত করছিল,
কিন্তু তারপর টাকা ফেলতেই সব সুর যেন পাল্টে গেল। চট করে 2000 টাকার কড়কড়ে নোটটা নিজের কাছে নিয়ে সেটা হাসতে হাসতে নেড়ে চেড়ে দেখতে দেখতে বেশ নরম গলায় বলল, ঠিক আছে বাবু, আমি নিয়ে যাবে আপনাকে, রাতে তৈরি হয়ে থাকবেন। আচ্ছা বলছি, তুমি কি এই বাড়ির মালিক নাকি? আগে আমার বাবা মালিক, এখন বাবা নাই, তাই আমি দেখি একরকম। আচ্ছা আপনি বিশ্রাম নেন, আমি ঠিক সময় মতো চলে আসবে। এই বলে সুরিয়া চলে গেল। অমিও একটা জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখল বিকেলের পড়ন্ত আলোর রেশটা আস্তে আস্তে কালো মেঘের ঘন অন্ধকারের গুহায় ঢুকতে থাকলো। এক ঝাঁক পাখির দল কিচিরমিচির করতে করতে তাদের বাসায় ফিরে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হতে চলল। বাইরে হঠাৎ করে একটা সাদা আলোর ঝিলিক আকাশের বুক জুড়ে খেলে গেল। অমিও মনে মনে বলল, সর্বনাশ করেছে, বৃষ্টি আসবে নাকি? সুরিয়া তো এখন এলো না, তাহলে কি কোনো ব্যবস্থা করতে পারেনি? শেষ অবধি কি তাহলে যাওয়া হবে না? এসব ভাবছিল ঠিক সেই সময় কাঠের দরজার ওপর বেশ জোরে করাঘাত করার আওয়াজ শোনা গেল। উঠে গিয়ে দরজা খুলতেই দেখল সুরিয়া দাঁড়িয়ে আছে, তার মুখে একটা চওড়া হাসি। সে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে বলল, বাবু, ব্যবস্থা হয়েছে, আপনাকে আমাদের বেশ ধরেই যেতে হইব। আমাদের পরবে ঢোকার সময় বাইরে একজন পাহারায় থাকি, ওকে হাত করিয়েছি। আপনি আমায় যা দিবেন তার আধা ওকে দিয়ে দিব বলেছি। ব্যাস, এই কথাই রাজি, ও আপনাকে আটকাবে না। এখন তাড়াতাড়ি আমাদের এই কাপড় পরে নিন, ওদিকে সব শুরু হলো বলছি। অমিও দেখল সুরিয়ার হাতে ধরা তাদের পরনের মতোই একটা হলদে রঙের কাপড়। সেটা নিয়ে সে স্নান ঘরে পরিবর্তনের জন্য চলে গেল। পোশাক পরিবর্তনের সময় বারবার তার চোখ চলে যাচ্ছিল সেই ছোট্ট আয়নায়। বাল্বের হলদে আলোর মধ্যেও বারবার তার মনে হচ্ছিল আয়নায় যেন তার প্রতিচ্ছবির পেছনে মোহরের উজ্জ্বল হাসি মুখটা তাকে সেই নিষিদ্ধ উৎসবে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। পোশাক পরিবর্তন করে আবার আয়নার দিকে নজর ঘোরালো। তার পরনে তখন একটা হলদে রঙের পোশাক, যা ছেলে মেয়ে উভয় পক্ষই পরে, আর একটা তেরচা ভাবে কোমর থেকে কাঁধ অব্দি ঝুলিয়ে রাখা কাপড়ের অংশ। হাতে আর পায়ে মোটা লোহার বালা, চোখের নিচে কালো কাজল, নাকে নথ, কানে লম্বা কাটা, আর গলায় একটা কাটার মালা। কানের লতি থেকে রক্ত বেরোচ্ছে, কারণ ওটা করা ছিল না। এক প্রকার অত্যাচারী হলো ওটা করার জন্য। আয়নায় তাকিয়ে নিজেকে সেই নরকের জন্য মানসিকভাবে প্রস্তুত করছিল। হঠাৎ বাইরে থেকে আওয়াজটা এলো, বাবু আপনি তৈরি, উৎসবের সময় হয়েই আসছে। মনে মনে আয়নার দিকে তাকিয়ে একবার সে বলল, মোহর, তোমার জন্য যে কি সব করতে হচ্ছে, সুস্থ মতো বাড়ি ফিরতে পারি যেন প্রার্থনা করো। অমিও বাইরে বেরিয়ে এলো। অমাবস্যার কালো অন্ধকারের কালিমাকে ভেদ করে দুজন এগিয়ে চলল তাদের উৎসবের স্থানের দিকে। প্রথমে সুরিয়া, তার পিছন পিছন অমিয়। ওপরের মুক্ত আকাশে ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে। পায়ের নিচে কালো ঘাস মারিয়ে কোনো এক জংলা অংশের ভেতর দিয়ে তারা এসে পৌঁছালো। অমিও একবার যেতে যেতে বলেছিল, তাড়াতাড়ি চলো সুরিয়া, বৃষ্টি চলে আসতে পারে। বৃষ্টি আসবে না বাবু, নিশ্চিন্তে আসুন। প্রত্যেক বছর আজকের দিনে ওই মেঘের গর্জন অবধিই হয়, এর বেশি আর কিছু হবে না। অমিও বেশ অবাক হল। স্বয়ং আলিপুর আবহাওয়া অফিসের কর্মচারীও এতটা দক্ষতার সাথে আগাম খবর দিতে পারে না। বেশ কিছুটা এগোতেই 3টে পরিবর্তন লক্ষ্য করল অমিয়। প্রথমত, বেশ কিছুটা দূরে একটা আগুনের চলমান আভা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, একটা কোনো বাদ্যযন্ত্রের মৃদু আওয়াজ পাওয়া যাচ্ছে। আর তৃতীয়ত, একটা উটকো মরা পচা চামড়ার গন্ধ বাতাস ভারী করে তার নাকে আসছে। এই 3-এর মিশ্রণ বুঝিয়ে দিচ্ছে তারা তাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছে।
আর কিছুটা হাঁটতেই সুরিয়া উৎসবের মূল প্রবেশদ্বারে এসে উপস্থিত হলো। চোখের ইশারায় সুরিয়া বুঝিয়ে দিল অমিয়কে ঢুকতে দেওয়ার জন্য। লোকটা তাকে নামমাত্র একটু পরীক্ষা করেই ছেড়ে দিল। অমিয় মসৃণ ভাবেই ভেতরে প্রবেশ করে গেল। জায়গাটা বিস্তীর্ণ একটা ফাঁকা মাঠের মতো অংশ, যার মাঝখানে আগুন জ্বলছে। দুজন পেটানো শরীরের পুরুষালী চেহারার লোক দুটোর মাথায় লাল কাপড় বেঁধে বড় সাইজের ধামসা বাজাচ্ছে। সারা শরীরে তেল জবজব করছে। একপাশে একদল লোক হাঁড়ির মধ্যে কি যেন রান্না করছে। সুরিয়াকে জিজ্ঞেস করতেই সে বলল, মদ বানাচ্ছে বাবু, আমাদের এখানে লোকাল আছে, একটু কি চাকবেন নাকি? না না, থাক, এখন সব থাক। নজর ঘোরাতেই আসল জিনিসটা লক্ষ্য করল অমিয়। বিস্তীর্ণ অঞ্চলটার মাঝখানে আগুন জ্বলছে, আর তার সামনে মাঝারি সাইজের ঘোর কৃষ্ণবর্ণ রঙের শিংবোঙার মূর্তি। বড় অদ্ভুত দেখতে সেই মূর্তিটা। মুখটা অনেকটা মানুষ আর হাতির সংমিশ্রণ বলে ধরা যায়। কান দুটো আর চোখ দুটো মানুষের মতো, তবে নাকের অগ্রভাগ থেকে একটা লম্বা সুর বেরিয়ে এসেছে, আর তার দুপাশ থেকে বেরিয়ে আছে দুটো গজদন্ত। চোখে ফুটে আছে একটা অস্বাভাবিক ক্রূরতা আর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। তার 4টে হাত, ওপরের দুটো হাতের অগ্রভাগ সাপের ন্যায় হয়ে ফোনা তুলেছে, আর নিচে হাত দুটোতে একটায় রয়েছে তীর ধনুক আর একটায় রয়েছে একটা কাটা নরমুণ্ড। একটু এগিয়ে যেতেই অমিয় বুঝল আগুন আর মূর্তির মাঝে রয়েছে একটা বেশ বড় ফাঁকা অংশ, আর সেখানেই একটা ধারকের সাহায্যে রাখা আছে একটা বড় খড়গকে। তার উপর জল আর সিঁদুরের ছাপ স্পষ্ট। সুরিয়া চুপি চুপি অমিয়র পাশে এসে বলল, এইখানেই বাচ্চাকে মারা হয়, এই উঁচু জায়গা থেকে ফেলে দেয় বাচ্চাটাকে ওই খড়গের উপর। কথাটা শুনেই একটু যেন আঁতকে উঠল অমিয়। আজ চোখের সামনে এই দৃশ্যটা তাকে দেখতে হবে ভেবেই গাটা গুলিয়ে উঠল তার। কিন্তু তখনই একটা প্রশ্ন অমিয়র মনে জাগল। সে জিজ্ঞেস করল, আচ্ছা, একটা কথা, এই কার বাচ্চার বলিদান হবে এটা নির্ধারিত হয় কি করে? সুরিয়া একটা অদ্ভুত হাসি হেসে নিজের তর্জনী তুলে একদিকে নির্দেশ করল। অমিয় দেখল একটা বড় গাছের সাথে শেকল দিয়ে বাঁধা আছে একটা বড় ধূসর রঙের জানোয়ারকে, একটা গোসাপকে। তীক্ষ্ণ দৃষ্টিতে সে সর্বক্ষণ সবাইকে পর্যবেক্ষণ করছে। মাঝে মাঝে চেরা জিভ বের করে নিজের মুখটা চেটে নিচ্ছে। সুরিয়া বলল, আমাদের গ্রামে যেসব দম্পতিদের দুটো করে সন্তান আছে, তাদের ছোট সন্তানদের লাইন করে দাঁড় করানো হয়। তারপর এই শিকল ধরে গোসাপকে নিয়ে আসা হয় তাদের সামনে। সে এসে প্রত্যেকটা বাচ্চাকে প্রথমে দেখে অন্ধচোখে, তারপর যেই বাচ্চাকে প্রথম খাওয়ার জন্য উদ্যত হয় তাকেই বলিদান দেওয়া হয়, আর তার কিছুটা মাংস প্রসাদী ভোগ হিসেবে ওই গোসাপকেও দেওয়া হয়। কখন শুরু হবে এই প্রথা? দাঁড়ান, আগে আমাদের বাপ দাদাদের তোলা হোক, ওই দেখেন। অমিয় এবার দেখল এক জায়গায় কয়েকদল লোক মিলে গর্ত খুঁড়ে কি সব বের করছে। সাদা সাদা প্লাস্টিকের মতো দীর্ঘদিনের জমে থাকা কাদা মাটি লেগে রয়েছে। অমিয় দেখার জন্য একটু সামনে এগিয়ে গেল। প্রথম দেহটা বের হতেই অমিয়র নাকে সেই উটকো মরা পচা গন্ধটা আবার ধেয়ে আসলো। আধা কঙ্কাল সার একটা পুরুষের দেহ, তার একটা দিক কঙ্কাল সার আর একটা দিকের চামড়ায় অল্প অল্প পচন ধরেছে। অমিয় প্রায় বমি করতেই যাচ্ছিল। সাথে সাথে সুরিয়া তার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, সাবধান, এখানে বমি করলে এরা বুঝে যাবে আপনি বাইরের লোক, নিজেকে সামলে রাখুন। আপনি আপনি ওইখানে গিয়ে চুপচাপ বসে থাকুন, আর কিছু করতে হবে না। অমিয় কোনো মতে নিজেকে সামলে পুনরায় মূর্তির সামনে একটা পাথরের ওপর বসে রইল। ছদ্মবেশে প্রবেশের ফলে তাকে তাদের মতোই স্বাভাবিক আচরণ করতে হচ্ছে।
তীব্র পচা গন্ধ আর মদের ঝাঁঝালো গন্ধ মিশিয়ে কাটা বেশ গুলিয়ে যাচ্ছিল তার। এরপর আবার ওই বীভৎস বলিদান, আর তারপর মাংস খাওয়া দেখতে হবে তাকে। এসব সে ভাবছে, এমন সময় কোথা থেকে একটা জোরে উলুধ্বনির শব্দ কানে এল। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে একদল মহিলা মূর্তির সামনে এসে দাঁড় করালো। মেয়েটার বয়স ওই 12 থেকে 15 হবে। তার পরনে একই রকম পোশাক, আর তার অনাবৃত সর্বাঙ্গে চন্দন আর হলুদ লেপা আছে। লম্বা কালো চুল কোমর অবধি নেমে এসেছে। মনে মনে অমিয় ভাবল, এমন তরতাজা ফুটফুটে বাচ্চা মেয়েটাকে এরা নির্দ্বিধায় বলি দিয়ে দেবে? একবারের জন্যও হাত কাঁপবে না? সাথে সাথে আর একটা মহিলার দল উলুধ্বনি দিতে দিতে অন্য এক প্রান্ত থেকে নিয়ে আসছে অন্য এক মহিলাকে। সেই মহিলা প্রায় উন্মাদের মতন টলছে। মনে হচ্ছে তাকে যেন এক হাঁড়ি মদ গিলিয়ে দেওয়া হয়েছে। নেশার ভারে বুঁদ হয়ে তার কোনো দিকে খেয়াল নেই। অবিন্যস্ত ভঙ্গিতে পা ফেলতে ফেলতে সে পাগলের মতো ঢুলতে ঢুলতে এসে বসলো আগুনের সামনে। হঠাৎ কোথা থেকে একদল লোক এসে পড়ল। তারপর তারা আগুনের অংশটাকে ঘিরে বাদ্যের তালে তালে উন্মাদের মতো নৃত্য করতে লাগলো। এবারে একটা ষণ্ডা মতো কালো লোক, গায়ে তেল জবজবে করে মাখা, সে একটা ছোট্ট ঘুঁটিতে মদ খেতে খেতে আগুনের সামনে এসে দাঁড়ালো। তারপর একটা পাত্র থেকে সিঁদুর আর হলুদ উড়িয়ে দিল দেবতার উদ্দেশ্যে। ইতিমধ্যে সুরিয়া অমিয়র পাশে এসে দাঁড়িয়েছে। তারপর লোকটা সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার কপালে সিঁদুর দিয়ে একটা তিলক পরিয়ে দিল, আর এক মুঠো হলুদ নিয়ে ছুঁড়ে মারল তার মুখে। চারিদিক থেকে উলুধ্বনি আর সেই বাদ্যের শব্দ আরো তীব্রতর হল। তার সাথে ছন্দ মেলাচ্ছে আকাশের মেঘের গর্জন। সব মিলিয়ে এক অস্বস্তিকর ভয়ানক পরিবেশ। সুরিয়া শেষ মুহূর্তে একবার ফিসফিস করে পড়ল, এবারে ওই লোকটা মেয়েটাকে ধাক্কা দিয়ে ওই খড়গের উপর ফেলে দেবে। কথাটা বলা শেষ হলো না। এক তীব্র মেঘের গর্জন, আর সাথে সাথে অমিয় দেখল লোকটা সেই বাচ্চা মেয়েটাকে খড়গের ওপর ধাক্কা দিয়ে ফেলে দিল। দুখণ্ডিত দেহটার থেকে বেশ কিছুটা রক্ত সেই লোকটার কালো শরীরে ছিটে এসে লাগল। সেই সম্পূর্ণ অংশটা রক্তে ভেসে যেতে লাগলো। অমিয় জিজ্ঞেস করলো, এবারে কি তাকে খাওয়া হবে? হ্যাঁ, ওই যে ঢুলছে যে মহিলা আছে না, ওরই কোনো বাচ্চা নাই। ওকে ওই মেয়েটার মাংস, চামড়া আর রক্ত খাওয়ানো হবে আজ। তারপর আমরা সবাই ওই প্রসাদ খেয়ে আমাদের মাটি থেকে তোলা দেহের মাংস আর চামড়া খাবো। অপেক্ষা করেন, দেখতে পাবেন। আপনাকে আপাতত আমি ওই প্রসাদের কিছু মাংস দিয়ে যাচ্ছে। থাক, আমি আর সব দেখতে পাচ্ছি না। আমি হজম করতে পারছি না। প্রসাদ আমার মাথায় থাকুক, তুমি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। পারবে? ইখন তো একটু, আচ্ছা দাঁড়ান, ওরা মদ গিলে আর একটু টুং হোক, আমি বের করে দিব। 1 মিনিট, আমি একটু কথা কই আসি বাইরের দরজার লোকটার দিকে। সুরিয়া চলে গেল কথা বলতে বলতে। অমিয় দেখল একদল লোক সেই ফাঁকা জায়গা থেকে খণ্ড বিখণ্ড দেহটা তুলে আনলো। রক্ত মাংস গলিত দেহটা দেখেই সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল অমিয়। মনে মনে ভাবল, কি বিভৎস এদের প্রথা! আজ এই 21 শতাব্দীতে এসেও মানুষ যে এইসব ধারণা রাখে, সেটা ভেবেই সে অবাক হয়ে যায়। একটু পরেই সুরিয়া এসে হাজির হলো। বলল, চলেন বাবু, লোকটাকে বলা আছে এখনই বেরোতে বললো, রাস্তা খালি আছে। মনে মনে একবার জয় সিং মোঙার জয় বলে রওনা দিল অমিয়। উৎসবের স্থান থেকে বেরিয়ে আসতেই সুরিয়া হাসতে হাসতে হাত কচলাতে কচলাতে বলল, বলছিলাম বাবু, এবারে আমার আরো টাকাটা। অমিয় পকেট থেকে 20টা 500 টাকার নোট বের করে বলল, 10,000 আছে, 5 তোমার আর 5 ওর। আমার সাথে হোটেল অব্দি আসতে হবে না। আমি কাল ভোরে দরজা বন্ধ করে চাবি তোমার ঘরে ফেলে রেখে দিয়ে চলে যাব। ঠিক আছে, আবার আসবেন বাবু।
অমিয় একটা তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসল, বলল, যদি বেঁচে থাকি তো নিশ্চয়ই, তবে এই উৎসব দেখতে আর নয়, চলি। রাতের অন্ধকারে অবিন্যস্ত পা ফেলে মিলিয়ে যেতে লাগলো অমিয়। একবার শ্বেত নীলাভ বিদ্যুতের ঝলকানির আলোয় শেষবারের মতো ক্ষুদ্রকায় অমিয়কে দেখতে পেল সুরিয়া আর সেই হাড়িয়া উৎসবের দ্বার রক্ষী। চারজন হাবিলদার এবং একজন পুলিশ সুপারের তত্ত্বাবধানে মৃতদেহ সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হলো। পুলিশ সুপার কৃষ্ণকান্ত মিশ্র বাড়ির দালানে বসে আছেন। এতক্ষণ সামনেই মৃতদেহটা পড়েছিল মোহরের। কয়েকজন পাড়া প্রতিবেশী শুধু দেখতে এসেছিল একবার, তবে বেশিরভাগ লোকজনেই মুখে কানাঘুষো করছে যে ঠিকই হয়েছে, এই রকম মহিলার মরে যাওয়াই উচিত। তাদের কথা অল্প বিস্তর কানে আসছিল অমিয়র, আর নাকে আসছিল মোহরের শরীরের আর কড়া ধূপের গন্ধ। অমিয়র বৃদ্ধা শাশুড়ি অর্থাৎ মোহরের মা দালানের ওপর একটা পিলারে হেলান দিয়ে বসেছিলেন এবং সমস্ত ঘটনাটা শুনছিলেন, আর শুনছিলেন কৃষ্ণকান্ত বাবু। তার মধ্যে এখন আর কোনো ভাবভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে না। নিষ্পলক দৃষ্টিতে ভাবলেশীন মুখে সে তাকিয়েছিল নিজের মেয়ের নিথর দেহটার দিকে। চারজন লোক মিলে এখন সেটা বলো হরি হরি বল বলতে বলতে তুলে নিয়ে চলে গেল। তারপর অত্যন্ত ধীর কণ্ঠে কৃষ্ণকান্ত প্রশ্ন করল, তারপর? একটা দীর্ঘশ্বাস ফেলে অমিয় আবার তাদের সামনে বসে বলা শুরু করল। আমি বাড়ি ফিরে আসি পরদিন সকালে। মোহর খুব উৎসুক ছিল আমার কাছে ঘটনার বিবরণ শুনতে। আমি তাকে প্রথমেই বিভৎস ঘটনার কথা বলতে চাইছিলাম না, কিন্তু সে ছিল নাছোড়বান্দা। তার জেদ বড় অপ্রকৃতিস্থ করে তুলেছিল তাকে, তাই বাধ্য হয়েই সবটা তাকে বলি। সবটা শোনার পর প্রথমবারের জন্য সে হরহর করে বমি করে দিয়েছিল, কিন্তু তারপর অদ্ভুতভাবেই তার চালচলনে বেশ পরিবর্তন লক্ষ্য করেছিলাম। গৌরীবাবুর ছোট সন্তান আরো যেন বেশি কি করে নিজের কাছে গোপনে আড়ালে রাখতো। আমি একটু ধরলে খ্যাক করে উঠত। ওকে ধরো না, ও একটু শান্তি মতো ঘুমাক, আর কটা মাত্রই তো দিন। আমি জিজ্ঞেস করতাম কিসের কটা দিন, কিন্তু ও আর কোনো উত্তর দিত না, শুধু একটা অদ্ভুত হাসি হেসে নিজের কাজ করতে থাকতো। একবার আমায় বলেছিল ওর ঠাকুমা নাকি ওকে সবর্তের মতন একটা ঘটনা বলেছিল। ও আমার মুখে হাত দিয়ে হিল হিলে সাপের মতো ভঙ্গিতে বলেছিল, বাচ্চা নয়, মাকে ও যাসু বলে একটা উপজাতির গল্প। বসো না, বসো। হ্যাঁ, তো ওই উপজাতির লোকেরা খুব রক্ষণশীল, বাইরের কাউকে নিজের অঞ্চলে ঢুকতে দেয় না। ওদের মধ্যেও একটা প্রথা আছে, ওরা মনে করে বয়স হলে ওদের মাকে ওরা নিজের দেহের ভেতর ধারণ করবে। ঠিক ঠিক যেমন আমাদের মা আমাদের নিজের পেটের মধ্যে রাখে, তার খাওয়া খাবার আমরা খাই, ঠিক ঠিক তেমনই। তাই মায়ের বয়স হলে ওরা মাকে মেরে তাকে খেয়ে নেয়। খুব পবিত্র মনে করে ওরা এই বিষয়টাকে। ছি, সরো। তুমি আজকাল একটু বেশি এসব ভাবছো, তাই না? আমার সাথে এসব আলোচনা করবে না একদম, যত সব ভুলভাল জিনিস। আমি উঠে গেছিলাম। লক্ষ্য করিনি মোহরের ঠিক কি অনুভূতি হয়েছিল, কিন্তু দিনের পর দিন ওর সাথে সেই ছোট্ট বাচ্চা মেয়েটার ঘনিষ্ঠতা বেড়েই চলত। আপাত দৃষ্টিতে কিচ্ছু বোঝা যেত না, কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বোঝা যেত মোহর যেন অল্প অল্প করে সাপের মতো মেয়েটাকে নিজের মায়াজালে আবদ্ধ করে নিচ্ছে। কিন্তু আমার কখনো স্বপ্নেও সন্দেহ হয়নি সে এমন কাজ করে বসবে। রোজকার মতো সেদিন আমি দোকানে গিয়েছিলাম। সেদিন মরা খুব কম এলো, কিন্তু আবার রাতের বেলা এলো সেই লোকটা, সেই একই চেহারা, একই পোশাক। কিন্তু সেদিনও আর কোনো মিষ্টি খেলো না। শটান দোকানের চেয়ারে বসে আমায় জিজ্ঞেস করলো, তুমি উপায় পেয়েছো তো বাচ্চা বাবার? হ্যাঁ, যেখানে বলেছিলাম গিয়েছিলে তো? আমি রেগে গিয়ে ঘেন্নায় নাক ছিটকিয়ে বলেছিলাম,
আপনি কি পাগল? হ্যাঁ, আমাকে এমন এক জায়গার খোঁজ দিলেন যেখানে অন্যের বাচ্চাকে মেরে খেলে নিজের পেটে দুটো বাচ্চা জন্ম দেয়, এইসব প্রথার প্রচলন আছে। সুস্থ মানুষের পক্ষে এসব কাজ করা সম্ভব? হ্যাঁ। সে আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতে হাসতে বলেছিল, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বুঝলে আদম বাবু, তুমি যদি বিশ্বাস করো যে এটা সম্ভব, তাহলেই সম্ভব। সবকিছুই তোমার বিশ্বাসের উপর নির্ভরশীল। তো যাই হোক, তো বলছিলাম, তোমার স্ত্রী এসব শুনে কি বললো? হ্যাঁ, সে নিশ্চয়ই খুব খুশি হয়েছে, বলো? হ্যাঁ। প্রথম প্রশ্নটা শুনে আমার কেমন যেন একটু খটকা লাগলো। আমার স্ত্রী খুশি হয়েছে কি হয়নি সেটা আমি নিজেই জানি না। সে আমার মনের ভেতর থেকে শেষের কথাটা প্রায় টেনে নিয়ে এসে বলল, আমি জানি 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 তোমার স্ত্রী খুবই খুশি হয়েছে। তুমি হয়তো আন্দাজ করতে পারবে না, কিন্তু আজ বাড়ি গেলে তুমি এক অস্বাভাবিক জিনিস দেখতে পাবে। আমার মনটা কুডাক ডাকলো। আমি সাথে সাথে দোকান ফেলে বাড়ির দিকে ছুটলাম। শুধু পেছন দিক থেকে তার অট্টহাসির আওয়াজ শুনতে পেলাম, আর তার একটা কথা প্রতিধ্বনিত হচ্ছে, শুভরাত্রি আদাম বাবু। স্ত্রীর কাণ্ড দেখে ঘাবড়ে যেও না আবার। আমি তখনও ছুটছিলাম, তীব্র গতিতে ছুটে যাচ্ছি। হঠাৎ করে পথে দেখা হলো গৌরীমোহন সমাদ্দারের সাথে। তাকে নিয়ে রীতিমতো হন্তদন্ত হয়ে নিজের বাড়ি এলাম। তিনি তো প্রায় স্তম্ভিত, কি হচ্ছে কিছুই বুঝছেন না। আকাশের অবস্থাও সময়ের সাথে সাথে খারাপ হচ্ছিল। দৌড়তে দৌড়তে কয়েকবার কালো মেঘের গর্জনের শব্দ কানে এসেছিল। যখন বাড়ির সামনে এলাম, দেখলাম বাড়ি ছিল সম্পূর্ণ অন্ধকার। কোথাও কোনো আলো জ্বলছে না। দরজা বাইরে থেকে খোলা, হালকা চাপ দিয়ে খোলার সাথে সাথে একটা মরা পচা গন্ধ নাকে হঠাৎ করে আঘাত করল। প্রথমবারের জন্য মনে হলো গন্ধটা আমার খুব চেনা। তারপর মনে হলো নীলগঞ্জের শবরদের হারিয়া উৎসবেই গন্ধটা আমি পেয়েছিলাম। আমি গৌরীবাবুর কাঁধে শক্ত করে হাত রেখে বললাম, আজ রাতে যাই হয়ে যাক, ভয় পাবেন না, নিজেকে শক্ত রাখবেন। তিনি একটা ঢোক গিলে সম্মতি জানালেন। ভয় তো তিনি পেয়েছেন বোঝাই যাচ্ছে, তার উপর ওনার মেয়ে ভেতরে রয়েছে। তবে যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, হয়তো প্রচন্ড ভয়ে রয়েছি। কাল রাত্রির অমানিসা যেন ঘিরে ধরেছিল বাড়িটাকে। এরকম আগে কখনো হয়নি যে বাড়ি অন্ধকার করে চারিদিকে চলে গেছে। চারদিক জুড়ে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। তারই মধ্যে হঠাৎ করে কচকচ শব্দ কানে এলো, অনেকটা কিছু খুবলে খাওয়ার শব্দ। আমরা বারান্দায় প্রবেশ করতেই পায়ে একটা তরল পদার্থ মতো ঠেকলো। অন্ধকারে বুঝতে পারলাম জিনিসটা রক্ত। আমি একবার জোরে ডেকে উঠলাম, মোহর, মোহর কোথায় তুমি? ঘরের কোনো আলো জ্বালাওনি কেন? যত বাড়ির ভেতরে ঢুকছিলাম ততই সেই গন্ধ আর কচকচ শব্দ বেড়ে যাচ্ছিল। তারপর ঘরে ঢুকতেই দেখলাম ওই বিভৎস দৃশ্যটা। গৌরীবাবু তো সেটা দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। আমি দেখলাম খাটের সামনে পড়ে রয়েছে গৌরীবাবুর বাচ্চা মেয়েটার মৃতদেহ। তার দেহ আর মাথাটা আলাদা আলাদা জায়গায়। সেই মাঝের স্থান থেকে ভেসে আসছে ঘরময় কালচে তরল। আমি এবার বুঝতে পারলাম পায়ের তরলটা আসল রক্ত। এই ছোট্ট দেহটার সামনে উবু হয়ে বসে আছো, সেই দেহের মাঝখানে একটা কাঁচা মাংস ফুলে যাচ্ছে। তার রক্ত আর মাংসের টুকরো সারা মুখে লেগে আছে। আমার ঠিক তাকিয়ে সে বিকট একটা হাসি হেসে বলল, এবারে এবারে আমারও দুটো বাচ্চা হবে, দেখো। একটা ওই গৌরী বাবুর, আর একটা আমাদের। কি নাম রাখবো ঠিক করে রেখেছি। এই শোনো না, এই শোনো না, তুলি নামটা কেমন গো? সে অপার্থিব হাসি, কাঁচা মাংসের বিশ্রী কটু গন্ধ আর তার চেহারার বিভৎসতা সব মিলিয়ে আমার পেট এখন অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল। সেই অবস্থায় কাকতালীয় শব্দ আমার যেন ঘুণ পোকার মতো ধরে রেখেছিল। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে আমাদের বারান্দায় বমি করে দিলাম।
ওই করতে করতে আমি দেখলাম মোহর। সে কিন্তু নির্বাক, নিশ্চুপ, বিকারহীন। তার মধ্যে বাচ্চা লাভের আকাঙ্ক্ষা এতই তীব্র হয়ে গেছে যে তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা লোপ পেয়েছে। বাইরে এতক্ষণে বৃষ্টি নেমে গেছে, কিন্তু এসব না ভেবে তখনই আমি ছুটে যাই থানায়। এই জন্যই আপনি এসে আমাদের বলেছিলেন আপনার স্ত্রী একটা বাচ্চাকে মেরে খেয়ে নিয়েছে। সত্যি বলতে কি, প্রথমবার আপনার কথা শুনে তো আমরা তাজ্জবই বনে গেছিলাম। অমিয় কথা বলা শেষ করলে পুলিশ সুপার কৃষ্ণকান্ত বাবু মুখ খুললেন। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি একটা সিগারেট ধরালেন। তারপর ধোঁয়ার রিং ছেড়ে বললেন, ভদ্রমহিলা জেলের ভিতর থেকে এমন ভান করতেন যেন উনি অন্তঃসত্ত্বা। তারপর যখন ডাক্তার এনে প্রমাণিত হলো যে উনি গর্ভবতী নন, সবটাই ওনার মনের ভুল, উনি একজন মানসিক রোগীতে পরিণত হয়েছেন, তখন থেকে কেমন যেন থম মেরে গেলেন তিনি। কারোর সাথেই কথা বলতেন না, খাবারও খেতেন না। একজন সভ্য সমাজের মেয়ে মানুষের এরকম পরিবর্তন সত্যি স্ট্রেঞ্জ। হয়তো এই বাচ্চাটার খুনটা ওনাকে গিল্ট ফিল করাচ্ছিল। ও জেলের ভেতরে ব্লেড কোথায় পেল? কে জানে কে সাপ্লাই দিয়েছে। কয়েদিদেরও তো বাইরে হাত রয়েছে, আর বলতে নেই পুলিশেরও হাত আছে। ব্লেড পাওয়াটা আর এমন কি কঠিন কাজ বলুন দেখিনি। আত্মহত্যার জন্য যে কেউ ব্লেড নেবে এটা হয়তো কেউই ভাবতে পারেনি। কি থেকে যে কি হয়ে যায় মানুষের জীবনে, সেটা বলা ভীষণই দায়। হঠাৎ করেই শাশুড়িমা মুখ খুলে একটা প্রশ্ন জিজ্ঞেস করল, অথচ এই প্রশ্নটা এতক্ষণ কারোর মনেই আসেনি। খুব ক্ষীণ কণ্ঠে বলল, কেমন দেখতে ছিল ওই জিনটা? মধ্যবয়স্ক, লম্বা, কাঁধ অব্দি চুল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এটা আমাকে আগে বললে হয়তো। কৃষ্ণকান্তবাবু এবং অমিয়র দুজনেরই ভ্রু কুঁচকে গেল। সে বলে চলল, আগে বললে সে কি করতো? জিনরা তো অনেক রূপ ধরতে পারে, খুঁড়িয়ে হাঁটে কেন? ও বলেছিল অনেক ওপর থেকে নাকি একবার পড়ে গেছিল। বেশ কিছুক্ষণের নীরবতা রইল। তারপর সে আবার বলল, জিন ভালো আছে, আবার খারাপও আছে। অনেক উপর থেকে পড়েছে। আমার মাথায় একটাই নাম ঘুরছে, জিনের বাদশাহ। খুব অহংকার ছিল তার, ইচ্ছে ছিল পৃথিবীর বুকে জিনেদের রাজা হয়ে থাকবে। কিন্তু ভগবান মানুষ বানিয়ে পাঠায়, সে সহ্য করতে না পারলে তাকে স্বর্গ থেকে ফেলে দেয়। খুব উপর থেকে পড়েছে, তাই না? পড়েছে আমাদের এই পৃথিবীতে। তারপর থেকেই আমাদের কানে ফিসফিস ফিসফিস ফুসমন্তর দিয়ে চলেছে। তবে তার সবচেয়ে বেশি রাগ পৃথিবীর প্রথম মানুষ আদামের উপর। ভগবান জিনেদের বানিয়েছিল আগুন দিয়ে, আর আমাদের মাটি দিয়ে। সেই থেকে সে মিশে রয়েছে আমাদের মধ্যে অনেক রূপে। আদামের ক্ষতি চায় সে। তোমার দোকানের নাম আদামের ভান্ডার, সেই জন্য ওর নজরে তুমি চলে আসো। তোমার কানেও পুষ্মন্তর দিয়েছে। কি নাম সেই জিনের? ইবলিশ, ইবলিশ শয়তান। শ্মশানের কাছের মিষ্টির দোকানটার নাম এখন অমিয় ভান্ডার হয়ে গেছে। কিছুক্ষণ আগেই একটা মরা গেল। শেষ কয়েকটা মিষ্টি পড়ে আছে কাঁচের আলমারির ভেতর। মাছিরা ভন ভন করে উড়ে বেড়াচ্ছে। দোকান ঝাড় দিচ্ছিল অমিয়। এখন আর তার বাড়ি ফেরার তাড়া নেই। বাড়িতে কেউ তার জন্য অপেক্ষা করবে না, ভাত বেড়েও দেবে না, আর রাতের বেলা সোহাগও করবে না। এসব ভাবতে ভাবতে
হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল সে। আদাম থেকে অমিয়। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে দেখল পুলিশ সুপার কৃষ্ণকান্ত বাবু দাঁড়িয়ে আছেন। এত রাতে তিনি শ্মশানে কি করছেন? তাহলে কি ওনার কেউ মারা গেছেন নাকি? অমিয় জিজ্ঞেস করল, সুপার সাহেব, আপনি এখানে? তো মারা গেছে নাকি? না না, আমি শুধু আপনার সাথে দেখা করতে এলাম। এখন তো আপনি একলা মানুষ। কথা বলতে বলতে তিনি ভেতরে ঢুকে এলেন। অমিয় ঝাঁটাটা রেখে চেয়ারে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, জীবনে কারোর কোনো অনিষ্ট করিনি, তবু ভগবান আমার সাথে এমন কেন করলো কি জানে। আর কি দেখেছিলেন সেই লোকটাকে? দেখলে তাকে জিজ্ঞেস করতাম কেন এমন সে করলো আমার সাথে। তাহলে জিজ্ঞেস করুন। কথাটা শুনেই খটকা লাগলো। দোকানের হলদে আলোটা আবার জ্বলতে নিভতে লাগলো। কৃষ্ণকান্ত বাবুর মুখটা কি একটু অন্যরকম লাগছে। তিনি বলতে থাকলেন, আপনার শাশুড়ির কথাটা আপনি হয়তো ঠিক করে খেয়াল করেননি। ইবলিশ মানে শয়তান, চাইলে সে যে কোনো রূপই ধরতে পারে। যে কোনো সাধারণ রূপও সে অনায়াসে ধরতে পারে। উঠে দাঁড়ালো অমিয়। তার দুই চোখে বিস্ময় আর ভয়। মাথার বাল্বটা এখনো অনিয়ন্ত্রিতভাবে জ্বলছে আর নিভছে। কৃষ্ণকান্ত বাবু কি হাসছেন নাকি? হ্যাঁ, হাসছেনই তো। একটা মিষ্টি তুলে নিয়ে তৎক্ষণাৎ বললেন, আবার হয়তো পুলিশ সুপার কৃষ্ণকান্ত মিশ্রের রূপও ধরতে পারে। আপনার একাকিত্বের জন্য আমি দুঃখিত। আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা দূর করার। মিষ্টিটা খেতে খেতে একটা অট্টহাসি হাসলেন তিনি। রাতের অন্ধকারে তার অট্টহাসির শব্দটা চারদিকের দেওয়ালে যেন প্রতিধ্বনিত হতে লাগলো। অমিয় একবার তার মধ্যে সেই লোকটা আর একবার পুলিশ সুপারের রূপ দেখতে পাচ্ছে। তার শরীরে আর দিচ্ছে না, মস্তিষ্ক চাইছে বিশ্রাম। মাটিতে লুটিয়ে পড়ল অমিয়। ধীরে ধীরে তার চোখের সামনেটা ঝাপসা হয়ে অন্ধকার হয়ে এলো, আর চিরতরের জন্য বন্ধ হয়ে গেল আদাম তথা অমিয়র ভান্ডার।